পৌর নির্বাচনের প্রচারের শেষ সময়েও বিভিন্ন স্থানে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, কর্মী সমর্থক নিয়ন্ত্রণে রাখতে রাজনীতিবিদদের প্রতি সিইসির আহ্বান। নির্বাচন যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত বেগম জিয়ার, কেন্দ্র দখল ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান। বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত থাকে কিনা এখনো সংশয় আওয়ামী লীগের, নেতারা বললেন বিতর্কিত হলে দায় নিতে হবে সবাইকে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তালিকাভুক্ত সন্ত্রাসী ধরতে মাঠে যৌথ বাহিনী, দায়িত্ব পালন করলে সহিংসতা এড়ানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এবং 31 নাইটকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, ব্রিফিংয়ে ডিএমপি। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না, নিষিদ্ধ বৈধ অস্ত্র বহন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। প্রার্থীদের প্রতিশ্রুতি আর একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে মাঝরাতে শেষ হয়েছে টানা 2 সপ্তাহের পৌর নির্বাচনী প্রচার। আর তাই শেষ সময়টুকু কাজে লাগাতে ব্যস্ত হয়ে ছুটেছেন প্রার্থীরা। এদিকে পৌর নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা রোধে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থী ও ভোটারদের আনাগোনায় মুখর নারায়ণগঞ্জের সোনারগাঁও ও তারাবো পৌরসভা। প্রতিটি পাড়া মহল্লায় শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোট প্রার্থনা। সরকার এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার বিধান করেছে, তাতে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা আশাবাদী। পৌরসভার এই জনগণ বিএনপির সাথে ছিল, বিএনপির সাথে আছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে বিএনপি। প্রচার প্রচারণার শেষ দিনে দম ফেলার সময় পাচ্ছেন না নরসিংদী পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ঘুরছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ব্যস্ততা কমেনি প্রার্থীদের কর্মী ও সমর্থকদেরও। এ পৌরসভায় মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রধান দুদলের প্রার্থীর মধ্যে। প্রচারণার সময় শেষ হচ্ছে, তাই সুনামগঞ্জের পৌরসভাগুলোতে এখন প্রার্থীদের মহাব্যস্ততা। ভোটারদের মন জয়ে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া মহল্লায় ঘুরছেন। নানা অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকলেও ভোট গ্রহণ সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। নিরপেক্ষভাবে সবকিছু চলে, আমি ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে আমি মনে করি। সুনামগঞ্জ পৌরসভার যে ধারাবাহিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এমন প্রার্থীকে আমরা এই পৌরসভায় নির্বাচিত করতে চাই। সাবিত সারওয়ার, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সারা দেশে সেনা মোতায়েনেরও দাবি করেন। তিনি অভিযোগ করে আরও বলেন, সরকার দলীয় ক্যাডাররা বিভিন্ন জায়গায় বিরোধীদের উপর দমনপীড়ন চালাচ্ছে। ক্ষমতাসীনদের আচরণবিধি লঙ্ঘন রোধে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন নির্বাচন কমিশন। এর মাধ্যমে তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নিজেদের অসহায়ত্ব ও অক্ষমতাই প্রকাশ করেছে। আসন্ন পৌর নির্বাচনকেও প্রহসনে পরিণত করার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচনী দায়িত্বে সেনা মোতায়েন অপরিহার্য হয়ে পড়েছে। আমরাও শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছি। দেশবাসীর প্রতি আমার আহ্বান, সবাই মিলে দলে দলে ভোট কেন্দ্রে হাজির হয়ে সর্বশক্তি দিয়ে নিজেদের ভোটের মর্যাদা রক্ষায় আপ্রাণ চেষ্টা করবেন। এদিকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনের যেদিন কথা শুরু হয়েছে সেদিন থেকেই বিএনপি এবং বিএনপি ঘেঁষা দলগুলি এই নির্বাচনকে আপনার বিতর্কিত করার চেষ্টা করছে। বিএনপি বিভিন্ন অভিযোগ করে থাকে যে আপনার প্রার্থীকে মনোনয়ন দাখিল করার সুযোগ দিচ্ছে না,
হুমকি ধুমকি দিচ্ছে, এটার প্রত্যেকটা বিষয়ে আমরা আপনার ইনভেস্টিগেশন করেছি, তার একটার মধ্যেও আপনার সত্যতা আমরা পাইনি। এখনো উনি নির্বাচনে থাকবেন কিনা আমার সন্দেহ আছে, সেদিকেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন, মিথ্যা অভিযোগ করে সরকারের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে নির্বাচন কমিশনের কাছ থেকে বাড়তি সুবিধা নিতে চায় বিএনপি। সোমবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মিথ্যা অভিযোগ করে সরকারি দলের উপরে চাপ সৃষ্টি করে বা নির্বাচন কমিশনের চাপ সৃষ্টি করে বাড়তি সুবিধা নেওয়া, আর দ্বিতীয়টা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা বিভ্রান্তি তৈরি করা, যে এই বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের শেষ মুহূর্তে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালো যাতে জনগণ তাদের পক্ষে থাকে বা জনগণ তাদেরকে ভুল না বলে, এই অপকৌশলে কিন্তু এই ধরনের বিভ্রান্তি করে আসছে। বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তবে তিনি রাজনৈতিক দলগুলোকে তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। সোমবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কাছে আহ্বান জানান তিনি। যেহেতু এটা পলিটিক্যাল নির্বাচন, কিছুটা পলিটিক্যালিও হচ্ছে, কাজেই সেখানে পলিটিক্যাল পার্টিরাও যাতে তাদের অনুসারীদের এবং প্রার্থীরাও যাতে তাদের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে একটি আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণের সহায়তা করেন, সেজন্য আমি সবাইকে আহ্বান জানাই। যতটুকু দরকার ছিল তার চাইতেও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আমরা মোতায়েন করেছি এবং আমরা মনে করছি যে এই ডিপ্লয়মেন্টে কোনো রকম অসুবিধা হবে না। পৌর নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে তালিকাভুক্ত সন্ত্রাসী ধরতে মাঠে নামছে যৌথ বাহিনী। এছাড়া ভোটের দিন প্রতিটি কেন্দ্রে ১৯ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যুক্ত হচ্ছে অতিরিক্ত একজন অস্ত্রধারী পুলিশ। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে সহিংসতা এড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের প্রতিবেদন। বুধবার পৌর নির্বাচন, আর কমিশন নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মোট পৌরসভার 1/3 ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণের তালিকায় রেখেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে প্রায় 2029 জন সন্ত্রাসীর তালিকা তুলে ধরা হয়, যাদের ধরতে সোমবার থেকেই মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া নির্বাচনের আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খসড়া পরিপত্রে রাজশাহী ও রংপুর বিভাগে জঙ্গি হামলার আশঙ্কা করে এই দুই বিভাগের 69টি পৌরসভার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়েছে। সাধারণ কেন্দ্রগুলিতে যেখানে 7টি অস্ত্রের কথা বলা আছে, সেখানে গুরুত্বপূর্ণ কেন্দ্রে 8টি অস্ত্র বেশি থাকবে, পুলিশের একজন সদস্য। এর বাইরে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যখন আমরা বৈঠকটি করেছি, তার ভিত্তিতেই আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে পরিপত্রটি জারি করা হয়েছে, মাঠ পর্যায়ে যারা এই আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন তাদের জন্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গি তৎপরতা বিশ্লেষণ করলে এই নির্বাচনে এ ধরনের হামলার আশঙ্কা কম, বরং নির্বাচন কেন্দ্রিক সহিংসতা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার প্রতি গুরুত্ব দিলেন তারা। এই হামলাগুলো এখন মতো টার্গেটেড, এর সাথে আমি এখন পর্যন্ত নির্বাচন যে কানেক্টটা করতে পারছি না, কিন্তু আশঙ্কা থেকে যাবে। এটা এমন না যে একেবারে হতে পারে না, এমন না, হতে পারে। নাম্বারটা কিন্তু খুব বড় সিগনিফিকেন্ট বিষয় না। সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে যে তাকে কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যেতে পারে। এদিকে পৌরসভার বাসিন্দা নন এমন ব্যক্তিদের সোমবার রাতের মধ্যেই ওই এলাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তার স্বার্থে 31st নাইটে ঢাকা মহানগরীতে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে ব্রিফিংয়ে জানিয়েছে ডিএমপি। গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। 31st নাইটকে ঘিরে পুলিশের কাছে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে এ ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। এবারও 4 দেয়ালের ভেতরে 31st নাইট উদযাপন করতে হবে রাজধানীবাসীকে। উৎসব উদযাপনের জন্য ঢাকাবাসীর পছন্দের জায়গা হাতিরঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুলশান, বনানী, বারিধারা এলাকায় ঢোকা যাবে না রাত 8টার পর। এমনকি রাজধানীর কোনো উন্মুক্ত স্থানে করা যাবে না উৎসব।
ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে প্রশ্ন ছিল, কেন এমন কড়া নিরাপত্তার ঘেরাটোপ? উৎসবই বা হবে কোথায়? উন্মুক্ত স্থানে কোনো উৎসব বা সমাবেশ করা যাবে না, তবে ইনডোরে যারা করতে চায় তাদের ব্যাপারে কোনো বাধা নেই। বরঞ্চ এই ঢাকা মহানগরীর বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, সেইগুলোতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট হুমকি নেই, তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমরা কাজ করে যাচ্ছি। যে কোনো ধরনের অগ্রিম তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করছি এবং যে কোনো তথ্য পেলে আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো ধরনের লাইসেন্সকৃত গান নিয়ে কোনো উৎসবে বা কোনো সমাবেশস্থলে কেউ যেতে পারবে না। বিধিনিষেধ আরোপ হয়েছে রাজধানী সহ সারা দেশের হোটেল, রেস্তোরাঁর, বারেও। 31 ডিসেম্বর সকাল 6টা থেকে 1 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত এসব জায়গায় বন্ধ থাকবে মদের বেচাকেনা। দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এক ব্রিফিংয়ে জানিয়েছে এসব তথ্য। 31st নাইট উপলক্ষে 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে তার পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের সকল বার বন্ধ থাকবে। যে কোনো অঘটনের চাইতে নিয়ন্ত্রিত উৎসব উদযাপনকেই শ্রেয় মনে করছে দুটি সংস্থা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, ব্লগার রাজীব হত্যা মামলার রায় ঘোষণা 31 ডিসেম্বর, এখনো মামলার প্রধান আসামি পলাতক। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন 2015 খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সোমবার বৈঠকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক বাংলাদেশ ভাসমান বাগান কৃষিকে স্বীকৃতি দেওয়ার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। প্রধানমন্ত্রী এ সময় বলেন, নদীমাতৃক বাংলাদেশে ভাসমান কৃষি পদ্ধতিকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বৈঠকে বাংলাদেশ, থাইল্যান্ডের মধ্যে পর্যটন বিষয়ে চুক্তি সইয়েরও প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন 2015, এটা আসলে 1950 সালে একটা আইন ছিল, যে আইনের আলোকে এটা চলছিল, কিন্তু কোনো এটার জন্য পূর্ণাঙ্গ আইন ছিল না আমাদের দেশে। একটা অধিদপ্তর এই আইনে প্রস্তাব করা হয়েছে। অধিদপ্তর কিভাবে হবে এবং তার কোরের গঠন, দায়িত্ব, কর্তব্য, এগুলো এখানে আলোচনায় এসেছে। আর অধিদপ্তরের মহাপরিচালক থেকে শুরু করে বিভিন্ন টায়ারের যে কর্মকর্তা কর্মচারী, এদের সম্পর্কেও আলোচনা করা হয়েছে। দেখছেন প্রবাসের সময়। সঙ্গে জঙ্গিবাদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের কারণে দেশে নতুন করে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। আর নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে বিশ্বব্যাপী জঙ্গি কার্যক্রম প্রসারের ফলে উৎসাহিত হচ্ছে দেশের উগ্রবাদী সংগঠনগুলো। তবে দুজনেই মনে করছেন জঙ্গিবাদ রোধে ফৌজদারি বিচার ব্যবস্থাকে সংস্কার করা প্রয়োজন। আর পুলিশ মহাপরিদর্শকের দাবি, এ ধরনের নাশকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকা ধরে কাজ করছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশে নতুন মাত্রায় নাশকতার ঘটনা শুরু হয় 28 সেপ্টেম্বর ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যার মধ্য দিয়ে। এর 5 দিনের মাথায় 3রা অক্টোবর একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কোনিও হোসি। এরপর 4 অক্টোবর ঈশ্বরদীতে ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা। পরের দিন ঢাকায় খিজির হায়াত খানকে তার খানকায় জবাই করে হত্যা। 23 অক্টোবর হোসেনি দালানে বোমা হামলা। 31 অক্টোবর প্রকাশক ফয়সাল আরিফিন হত্যা সহ আর 4 জনকে হত্যা চেষ্টা। 8 নভেম্বর রংপুরে বাহাই সম্প্রদায়ের এক নেতার উপর হামলা। 12 নভেম্বর সৈয়দপুরে শিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যা চেষ্টা। 26 নভেম্বর বগুড়ায় শিয়া মসজিদে হামলা। 4 ডিসেম্বর দিনাজপুরে কান্তজিও মন্দিরে রাসমেলায় হামলা। 18 ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর 2টি মসজিদে বোমা হামলা। সবশেষ 25 ডিসেম্বর রাজশাহীতে আহমদিয়া মসজিদে বোমা হামলা সহ গত 4 মাসে 19টি নাশকতার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে বেশিরভাগ ঘটনার পেছনে ছিল জেএমবি। খিলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে আইএস বর্তমানে একটি বাস্তবতা। সেখান থেকে স্বভাবতই আইএসের যে জয়ের সাথে সাথে আমাদের জঙ্গিরাও নিজেকে উজ্জীবিত মনে করেছে। সরকার এবং বিরোধী দল তারা দুইজনই জঙ্গিবাদ নিয়ে অপরাজনীতি করছে।
এই প্রেক্ষাপটে 24শে ডিসেম্বর রাজধানীর মিরপুরে জেএমবির বোমা তৈরির আস্তানা শনাক্ত করে পুলিশ। 26শে ডিসেম্বর চট্টগ্রামে একই সংগঠনের আস্তানা থেকে বেশ কজনকে গ্রেফতার এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পুলিশ। সবশেষ রোববার রাতে গাজীপুরেও জেএমবির আস্তানা শনাক্ত করে র্যাব। যে সমস্ত ক্রিমিনালরা আমরা সাসপেক্ট করছি যে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তাদের সম্বন্ধে খোঁজখবর নিচ্ছি, তাদের গ্রেফতারের ব্যবস্থা করতেছি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রেই গ্রেফতারের পর জঙ্গি সদস্যরা জামিনে বের হয়ে এসে আবারও জড়িত হয় একই কাজে। তাই ফৌজদারি বিচার ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ তাদের। এক কথা এটা বলবো, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের দুর্বলতা আমাদের দেশে যেটা প্রচলিত আছে। আমাদের এই অতি প্রাচীন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে রিফর্ম করে এটিকে আধুনিক করতে হবে। পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর তাদের দায়িত্ব হচ্ছে টু প্রুভ দি কেস বিয়ন্ড রিজনেবল ডাউট, নইলে পরে কিন্তু আপনি কনভিকশন দিতে পারবেন না। তারা আরো বলছেন, জঙ্গিবাদ এখনই নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের নিরাপত্তা। শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশীয় প্রযুক্তিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদেশি বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে তৈরি ইম্প্যাক্ট গ্রেনেড দিয়ে সারা দেশে হামলা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। মূলত যথাযথ তদারকি না থাকায় শিল্প কারখানার কাঁচামাল হিসেবে আমদানি করা বিস্ফোরক কালোবাজার থেকে কিনছে জঙ্গিরা। এ অবস্থায় বিস্ফোরক আমদানিকারকদের নজরদারিতে আনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছে কমল দে। বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত গোপন নথিপত্র এবং বিস্ফোরিত বোমার আলামত পরীক্ষার পর আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত জঙ্গি সংগঠন জেএমবি বর্তমানে ইম্প্যাক্ট, ফ্র্যাগমেন্টেশন এবং 5 নামে 3 ধরনের বোমা তৈরি করছে। এর মধ্যে উপকরণ সহজলভ্য হয় ইম্প্যাক্ট গ্রেনেড তৈরি ও ব্যবহার করছে সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলায় ব্যবহৃত সবগুলি ইম্প্যাক্ট গ্রেনেড। চট্টগ্রামে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম তাদের কাছ থেকে যে উপকরণ এবং বোমাগুলো পাওয়া গিয়েছিল, এর সাথে সারা দেশে উদ্ধারকৃত বোমার একটা সাদৃশ্য আছে। কিন্তু রিসেন্টলি মিরপুরে যেটা উদ্ধার হয়েছে, বোমা বানানোর যে উপকরণ, সেই উপকরণগুলোর 4টেই আসে বাইরের থেকে। তারা মূলত এটা তৈরির জন্য পাওয়ার জেল ইউজ করে এবং এছাড়া অন্য অন্য বিস্ফোরকও তারা ব্যবহার করে। এবং এই যে বোমাটা, তারা এগুলোকে বলে ইম্প্যাক্ট বোমা। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক মূলত শিল্প কারখানা কাঁচামাল হিসেবে আমদানি করা হলো যথাযথ তদারকির অভাবে তা অন্যদের হাতে চলে যাচ্ছে বলে মনে করছেন এই ব্যবসায়ী নেতা। কেমিক্যাল আইটেম হিসেবে তারা এগুলো ইম্পোর্ট করে, বিস্ফোরক হিসেবে কেউ কিন্তু এগুলো ইম্পোর্ট করে না। একটা নীতিমালা করে কতটুকু প্রয়োজন মাল সেটুকু তাকে পারমিশন দিয়ে, এবং সেটা র মেটেরিয়ালসটা হিসেবে ওনার ফ্যাক্টরিতে ব্যবহার হচ্ছে কিনা সেটা যদি এনশিওর করা যায়, তাহলে আমার মনে হয় জঙ্গি বা বিভিন্ন নাশকতামূলক কাজে ব্যবহার হচ্ছে সেগুলি থেকে অনেকটা পরিত্রাণ পাবে। গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে সম্পৃক্ত গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন জেএমবিতে অন্তত 10 থেকে 15 জন বোমা তৈরির কারিগর রয়েছে। আর এদের সবাইকে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছে ময়মনসিংহের ত্রিশালে পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া বোমা মিজান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরো থাকছে। অবশেষে সাফ মিশনে জয়ের দেখা পেল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে সাফওয়াত রনির জোড়া গোলে ভুটানকে 3-0 গোলে হারিয়েছে মারুফুলের শিষ্যরা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বেতন বৈষম্য নিরসন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি পূরণে চলতি সপ্তাহেই বৈঠক করবে বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই বৈঠকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী একথা বলেন। শিক্ষকের যে মর্যাদাটা, সেটা আমাদের শিক্ষকরা মনে করতেছেন এই বেতন কাঠামো ইন্ট্রোডিউস করার ফলে সেটা যথাযথ হচ্ছে না। আমরা চাই না যে আমাদের শিক্ষকরা ধর্মঘটে যান, আমরা চাই না কোনো আন্দোলনে যাইতে হোক, এটা আমাদের জন্য খুবই অপ্রীতিকর। সেজন্য আমরা চাই যে একটা সমঝোতার মাধ্যমে সঠিক সমাধান, অর্থ সচিবের সাথে কথা বলছি, অর্থমন্ত্রীর সাথে কথা বলতেছি, যাতে করে আমাদের কমিটির মিটিং করে এবং তাদের কথাবার্তা আরও গুরুত্ব দিয়ে শুনে একটা সমঝোতায় আসা যায়, সেই চেষ্টা আমরা করব। এবং আমার ধারণা যে এতে অর্থ মন্ত্রণালয় সাড়া দিবেন এবং অর্থ সচিবও সহযোগিতা করবেন, তিনি আমাকে তা বলছেন। এবার প্রবাসের কিছু খবর। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে কাতার আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী। রোববার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি। সংগঠনের আহ্বায়ক মাহবুবুল আলমের সভাপতিত্বে ও কাতার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব
আলম বারুই, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ ফয়সাল, আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রধান, কাতার গোপালগঞ্জ সমিতির সভাপতি হাসিবুর রহমান প্রমুখ। সৌদি আরবের তাবুক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিজয়ের দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার কাজী মাসুদুর রহমান। সংগঠনের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিহাবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মদিনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুসা আব্দুল জলিল, মোহাম্মদ আনোয়ার হোসেন। এদিকে মহান বিজয় দিবস ও বিজয়ের মাস উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ 11 স্টার ফুটবলের দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাজু আহমেদের সভাপতিত্বে এবং গিয়াসউদ্দিন খান জসিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন করিম মিয়া, নাজিমুদ্দিন, আশরাফ আহমেদ, সামাদ মিয়া সহ আরও অনেকে। এ সময় বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। ব্লগার রাজীব হত্যা মামলার রায় ঘোষণার জন্য 31 ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার বিকেলে এ মামলার দুই পক্ষের যুক্তি তর্ক শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3 রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। 2013 সালের শাহবাগ আন্দোলনের শুরুর 10ম দিনে 15 ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ধর্মীয় উগ্রবাদীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে। গত 18 মার্চ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার প্রক্রিয়া শুরু করেন আদালত। মামলার প্রধান আসামি ছাড়া সবাই এ মামলায় কারাগারে আছেন। ব্লগার রাজীব হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকা 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। আবারও পৌর নির্বাচনের খবর। বাগেরহাটে স্বতন্ত্র মেয়র প্রার্থী মিনা হাসিবুল হাসানের সমর্থকদের বহনকারী গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক সহ 4 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে শহরের হাড়িখালিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় বাগেরহাট পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী হাসিবুল হাসানের সমর্থকরা বিকেলে 2টি ভাড়া করা মাইক্রোবাস নিয়ে নির্বাচনী প্রচার চালাতে হাড়িখালি যায়। এ সময় তারা হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে এসে 6 যুবক তাদের গাড়ি প্রতিরোধ করে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। এদিকে গাড়িতে যারা আগুন দিয়েছে তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনী প্রচারে আসার পরে তার এই অন্য সমর্থকের লোকজন তার আমার ড্রাইভারের মারিয়ে মাথাটা ফাটাই দেয় এবং গাড়িটা পুড়াই ফেলে। হাড়িখালি এলাকায় একটি মাইক্রোবাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে আছে। ঘটনাস্থলে কাউকে আমরা পাই নাই। ঘটনাটির উদ্ঘাটন সহ জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 6 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সকাল 7টার দিকে শৈলকুপা উপজেলার কমলনগর গ্রামের আমানত ও কুদ্দুস মাঠে কাজ করছিল। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী গ্রামের কয়েকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 2 গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আশপাশের এলাকায় বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শতাধিক রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 3 ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে আহত 15 জনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছু লোক ঠিক করে পেঁয়াজ লাগানোর জন্য, কিন্তু গতকাল পেঁয়াজ লাগাতে লেবারগুলো না যায়, উভয় পক্ষের মধ্যে সকালবেলা সংঘর্ষ বাধে এবং উভয় পক্ষের 1-1.5 লোক মারাত্মক অস্ত্রে সমবেত হয়। পরে পুলিশ শটগান ফায়ার করে পরিস্থিতি ছত্রভঙ্গ নিয়ন্ত্রণ। ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। এরা কম্পিউটার সায়েন্স বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান আসিফ এবং একই বিভাগের 1ম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায় সোমবার সন্ধ্যা 6:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ত্রিশাল আসার পথে সদরে পেছন থেকে নেত্রকোনাগামী শাহজালাল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 1.5 ঘন্টা অবরোধ করে রাখে। পরে ঘটনার প্রতিবাদে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা দুজনেই মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় রোড থেকে ঢাকা ময়মনসিংহ রোডে উঠে এরপরে ত্রিশালের দিকে একটু এগোনোর পরে পিছন থেকে শাহজালাল পরিবহন নামের একটি বাস তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পিষ্ট করে এবং সেইখানে স্পট ডেড হয় আবদুল্লাহ আল মামুন এবং পরবর্তীতে মাহফুজুর রহমান আসিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে রাস্তায় মারা যায়। দেখছেন প্রবাসী সময়। ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি করায় মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে অর্থনৈতিক মুক্তি বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্বাধীনতার 4 দশকে বাংলাদেশের অগ্রগতি এখন সারা বিশ্বে প্রশংসা পেয়েছে। যাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না, সেই নেতৃত্ব যখন ইতিহাসকে বিকৃত করবার জন্য এরকম উদ্যোগ নেয়, তখন আমরা এই দেশটা বড়ই দুর্ভাগা মনে হয়। এত বছর পরে ইতিহাসের এই যে মৌল চেতনা, সেটা নিয়ে প্রশ্ন তোলাটা কতটা অবান্তর আপনারাই বিচার করবেন। ইতিহাস সবসময় সত্যিটাকেই অবলম্বন করে এবং সত্যকে আমাদের অনুসন্ধান করতে হবে। শিওরলি বাংলাদেশের প্রবৃদ্ধি এবং জাতীয় অগ্রগতির যে বিরাট উল্লঙ্ঘন ঘটেছে, সেটাও কিন্তু অস্বীকার করবার কোনো উপায় নেই। মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শহীদ জায়া, শ্যামলী নাসরিন চৌধুরী সহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া স্বাধীনতা বিরোধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বক্তারা। সমাবেশ থেকে মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন প্রণয়নের পাশাপাশি 25 মার্চকে গণহত্যা দিবস ঘোষণারও দাবি জানানো হয়। আমরা এমন একটি দেশ মুক্ত করেছি, স্বাধীন করেছি, যেই দেশে শহীদের সংখ্যা গণনা করা হয়, যেই দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে পুরো জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। খালেদা জিয়া যা বলছে, খালেদা জিয়া যা বলছে, এইগুলো সবই গভীর ষড়যন্ত্রের নমুনা। এই ষড়যন্ত্রটি মূল হোতা হলো পাকিস্তান। পাকিস্তান তাদের পরাজয় মেনে নিতে পারেনি বলেই সেই গত 44 বছর ধরেই তারা ষড়যন্ত্র করছে। সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে যারা করে তাদেরকে আইন দিয়ে শক্ত হাতে দমন করতে হবে। দেশের বাইরের খবর। ভারতের চণ্ডীগড়ে একটি দোতলা ভবন ধসে অন্তত 6 শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এনডিটিভি জানায়, সোমবার শহরের 26 সেক্টর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ থেকে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12 জনকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধসে পড়া ভবনটির নিচে আরও অন্তত কয়েকজন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সিরিয়ার হোমস শহরে জোড়া বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 32 জন। এছাড়াও আহত আরও 90 জন। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবার শহরের কেন্দ্রীয় জাহরা এলাকায় প্রথমে একটি গাড়ি বোমা হামলা এবং পরে আরও একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ছবিতে হামলার পর ওই এলাকা ও এর আশেপাশের মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। হামলার পরপরই ঘটনাস্থলে এসে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়াও হতাহতদের উদ্ধারে সেখানে আসে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও।
চলতি মাসের শুরুতে সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এটি হোমস শহরে চালানো দ্বিতীয় হামলা। সাফ সুজুকি কাপের খবর। নিয়ম রক্ষার ম্যাচে সান্ত্বনার জয় পেল বাংলাদেশ। সাফ সুজুকি কাপের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে মারুফুলের শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেছেন শাখওয়াত রনি। তবে এ ম্যাচেও গোল মিসের মহড়া স্ট্রাইকারদের দুর্বলতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু ২০০৯ সালের পর সাফে এই প্রথম জয়ের মুখ দেখায় কিছুটা তৃপ্তির উপলক্ষ আছে বাংলাদেশের জন্য। খলিলুর রহমানের ক্যামেরায় ভারতের কেরালা থেকে আরো জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। অবশেষে অবসান হলো অপেক্ষার। দীর্ঘ ৬ বছর পর সাফে জয়ের দেখা পেল বাংলাদেশ। জয় মানে আনন্দের উপলক্ষ, কিন্তু বাংলাদেশের ফুটবলারদের চোখে মুখে নেই তার কোনো রেশ। ভুটানের বিপক্ষে এই জয়ে আনন্দের চেয়ে হয়তো আক্ষেপটাই এখন বেশি হচ্ছে। তবে অধিনায়ক হিসেবে মামুনুলের বিদায়টা হলো জয়ীর বেশে। তৃপ্তি এতটুকুই। মাঠ ও মাঠের বাইরে সমালোচিত বাংলাদেশ শেষ ম্যাচে নিজেদের আত্মশুদ্ধির চেষ্টা চালিয়েছে মানের দিক থেকে পিছিয়ে থাকা ভুটানকে সামনে পেয়ে। স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল করার দায়িত্বটা এদিন নেন ডিফেন্ডাররা। তপু বর্মনের হেডে ৮ মিনিটে লিড পায় মামুনুলরা। ভুটানের চিমি দর্জি ২১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ভুটান। রেফারির সেই সিদ্ধান্ত প্রশ্ন তোলার সুযোগ করে দিলেও ভুল করেননি রনি। লিড দ্বিগুণ করে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের আবেদনটা যেন একটু বেশি ছিল। যদিও মামুনুল, রনি, হেমন্তরা পাওয়া সুযোগগুলো হেলায় না হারালে প্রথমার্ধে লিখতে হতে পারত আরো বেশি। দ্বিতীয়ার্ধেও মামুনুলদের আক্রমণে নাকাল ভুটান। ৬৭ মিনিটে ইয়াসিনের থ্রু থেকে পাওয়া বল রনি জালে পাঠালে ৩-০ এগিয়ে যায় বাংলাদেশ। সাফে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক পাবার খুব কাছে গিয়েছিলেন রনি, কিন্তু ৭৭ মিনিটে তার করা গোল অফসাইডে বাতিল হলে রনির সাথে হতাশ হতে হয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত ভুটানের বিপক্ষে কখনো না হারার রেকর্ড অক্ষুণ্ণ থাকলো এই ম্যাচের পর। থাকলো না শুধু এই সাফে বাংলাদেশের পতাকা ওড়ার আর কোনো সুযোগ। দীর্ঘ ৯ ম্যাচ পর অবশেষে সাফে জয়ের দেখা পেল বাংলাদেশ। যে জয় যেমন বাড়ছে আক্ষেপ, তেমনি প্রশ্ন উঠছে এ থেকে দায়মুক্ত হতে পারবে মামুনুলরা। আর সামনে তো ঘরের মাঠে বাংলাদেশের জন্য রয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যালেঞ্জ। কেরালার ত্রিভান্দাম আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনের প্রচারের শেষ সময়েও বিভিন্ন স্থানে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। কর্মী সমর্থক নিয়ন্ত্রণে রাখতে রাজনীতিবিদদের প্রতি সিইসির আহ্বান। নির্বাচন যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত বেগম জিয়ার। কেন্দ্র দখল ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান। বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত থাকে কিনা এখনো সংশয় আওয়ামী লীগের। নেতারা বললেন, বিতর্কিত হলে দায় নিতে হবে সবাইকে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তালিকাভুক্ত সন্ত্রাসী ধরতে মাঠে যৌথ বাহিনী। দায়িত্ব পালন করলে সহিংসতা এড়ানো সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। এবং 31st নাইটকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই। ব্রিফিংয়ে ডিএমপি, সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না, নিষিদ্ধ বৈধ অস্ত্র বহনও। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিফের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SPACE SM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।